নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে যে বিষয়টা আমরা কথা বলতে চলেছি সেই বিষয়টা বাংলা এবং বাংলার রাজনীতি থেকে অনেকটা দূরে, অনেকটা আলাদা, কিন্তু আমার বিশ্বাস যে এটার মধ্যে একটা সাংঘাতিক ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স লুকিয়ে আছে। বন্ধুরা, আমরা কথা বলছি উত্তরাখণ্ডের রিসেন্টলি পাশ করানো হয়েছে একটা ল, যেটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড অ্যাক্ট। ইউনিফর্ম সিভিল কোড অ্যাক্ট 2024। বন্ধুরা, এই ইউনিফর্ম সিভিল কোড ব্যাপারটা কি, আর এই অ্যাক্টটা যে আজকে পাস করানো হলো উত্তরাখণ্ড থেকে, এটার মধ্যে কি এত ইম্পর্টেন্স আছে বা এই খবরটার কেন এত তাৎপর্যপূর্ণ, সেগুলো বোঝার জন্য একটু ছোট ডিসকাশন করার দরকার অ্যাবাউট হোয়াট ইজ ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। সংক্ষেপে বলি বন্ধুরা, 1946 সালে 1946-এ 9th ডিসেম্বরে ভারতের সংবিধান তৈরি করার জন্য ভারতের একটা নিজস্ব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করানো হয়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টেরও আগে, মানে 1947-এর আগে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয়। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন প্রথমবার মিট করে, দ্যাট ওয়াজ অন 9th ডিসেম্বর। তারপর থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নানান রকমের ডিবেট তৈরি হয়, নানান রকমের ডিবেটস করানো হয়, যার উদ্দেশ্য একটাই, যে কি করে আমরা বা কি ধরনের কনস্টিটিউশন আমরা তৈরি করতে চাই। স্বাভাবিকভাবেই এই কনস্টিটিউশনটা তৈরি করার জন্য 2 বছর 11 মাসেরও ওপর সময় লাগে। নানান অ্যাসপেক্টে ডিসকাশন হয়, প্রচুর কমিটিজ তৈরি হয়, নানান অ্যাসপেক্টে ডিসকাশন হয়, এবং আলটিমেটলি আমরা কনস্টিটিউশনটা তৈরি করতে পারি। এই যে নানান রকমের ডিবেট হয়েছিল সেই সময় 2 বছর 11 মাসের ওপর ধরে, তার মধ্যে থেকে একটা ডিবেট ছিল ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডটা কি? ইউনিফর্ম সিভিল কোডটার নামটাই প্রমাণ করছে যে ইউনিফর্ম এমন একটা কোড, এমন একটা ল যেটা ইউনিফর্ম থ্রু আউট, এটা সকলের উপরে একইভাবে অ্যাপ্লাই হবে। সিভিল কোড কি ব্যাপারটা হচ্ছে এই, যে প্রত্যেকটা জুরিসডিকশনে কিন্তু বা প্রত্যেকটা দেশে কিন্তু একটা পার্সোনাল ল বলে একটা বস্তু হয়। এই পার্সোনাল লটা কি? ধরুন, আমাদের যদি কারুকে কোনোদিন কেউ বাইরে গিয়ে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি কেউ করে ফেলে, তাহলে সেটা যেরকম আইপিসির আন্ডারে গণ্য করা হয়, ওটাকে যাচাই করা হয়, ওটার উপরে লটাকে অ্যাপ্লাই করা হয়, তেমনি যদি আমার বিয়ে থা নিয়ে বা ডিভোর্স নিয়ে বা প্রপার্টি নিয়ে, ইনহেরিটেন্স নিয়ে, সাকসেশন নিয়ে, মেনটেনেন্স নিয়ে, অ্যাডপশন নিয়ে, এই ধরনের টপিক যখন হয়ে যায়, সেই ধরনের টপিক তো আইপিসিতে আন্ডারে রেগুলেট হবে না, এগুলো রেগুলেট করা হবে পার্সোনাল ল এর উপর। এবার এই পার্সোনাল ল যখন একটা ধর্মের আলাদা হবে আর একটা ধর্মের আলাদা হবে, তো প্রত্যেকটা ধর্মকেই এই লিবার্টিটা দেওয়া হয়েছিল যে তোমরা নিজেদের মতন করে পার্সোনাল ল তৈরি করতে পারো। যেমন হিন্দু ধর্মে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, হিন্দু ডিভোর্সের জন্য একটা সেপারেট অ্যাক্ট আছে, হিন্দু অ্যাডপশন মেনটেনেন্স অ্যাক্ট আছে। একইভাবে মুসলমানদের জন্য তাদের স্পেসিফিক ল আছে, খ্রিস্টানদের জন্য তাদের স্পেসিফিক ল আছে, বৌদ্ধদের, জৈনদের সকলের কিন্তু একটা, পার্সিদের সকলের একটা স্পেসিফিক পার্সোনাল লজ আছে। প্রশ্ন করতে পারেন বা আসতে পারে মাথায় যে এই এতগুলো ডিফারেন্ট ভ্যারাইটি অফ ল বেসড অন ডিফারেন্ট রিলিজিয়ন, বেসড অন ডিফারেন্ট ধর্ম, এটা বেশি কনফিউশন ক্রিয়েট করছে না? আমরা যদি প্রত্যেকটা লোকই আইনের চোখে এক হই, আমাদের দেশ যদি সেকুলার হয়, তাহলে কেন আমরা আলাদা আলাদা ধর্মকে আলাদা আলাদা আইন তৈরি করতে বলবো? অনেকটা সুবিধা, অনেকটা সহজ হতো না যে যদি আমরা একটাই আইন তৈরি করতাম অন পার্সোনাল ল, এবং সেই একটাই আইন পার্সোনাল ল সাবজেক্টগুলোকে ডিল করবে ইরেসপেক্টিভ অফ এনি ধর্ম ইউ বিলং টু। এই ডিসকাশনটাই যখন শুরু হয়েছিল বা এই ডিবেটটা যখন শুরু হয়েছিল, তখন বলা হয়েছিল যে আমরা এমন একটা আইন তৈরি করব যে আইনটা পার্সোনাল লকে গভর্ন করবে, রেগুলেট করবে ইরেসপেক্টিভ অফ এনি ধর্ম। তো ধর্ম নির্বিশেষে আমরা এমন একটা আইন তৈরি করব যেটা রেগুলেট করবে পার্সোনাল ল ম্যাটারগুলোকে। কিন্তু সেই সময় বন্ধুরা এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি। মানে মুসলমান ধর্মের লোকেরা বলেছিল যে না, আমরা নিজেদের আইন চাই, হিন্দুরা বলেছিল আমরা নিজেদের আইন চাই। সুতরাং এই জিনিসটাকে আইনে কনভার্ট করা যায়নি, যার জন্যই আর্টিকেল 44 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইউসিসিটাকে রেখে দেওয়া হয়েছিল। এটাকে কোনো সময়ের জন্যই অন্য কোনো পার্টে ওটাকে শিফট করা হয়নি। এটা বরাবরের জন্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট গভর্নমেন্টের আন্ডারে বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে রয়ে গেছিল। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে থাকার জন্য কি হয়েছে, যে এটাকে মানার জন্য আমরা গিয়ে কোনো আইন, মানে আমরা গিয়ে কোনো মামলা করতে পারবো না। এত বছর পর আজকে এই মোদী সরকার আসার পর থেকে এই ইউসিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বলা হচ্ছে। যতদিন এটা ডাইরেক্টিভ প্রিন্সিপালের আন্ডারে ছিল, ততদিন এটার উপরে কোনো ল তৈরি হয়নি। কিন্তু আজকে ইউসিসির আন্ডারে লটা, আজকে ইউসিসি কে লয়ে কনভার্ট করার কথা উঠছে। স্বাভাবিকভাবে যদি এটা ল তৈরি হয়ে যায়, তাহলে যারা যারা মুসলমান সমাজের লোকেরা ছিল বা যারা যারা যে ধরনেরই ধর্মের হোক না কেন, যারা চেয়েছিল ওদের পার্সোনাল লটা আলাদা হবে, তাদের একটু অসুবিধা হচ্ছে।
মুসলমান ধর্মের লোকেরা বলছে না ইউসিসিটা করতে গেলে কি হবে, তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের যে ধর্মটা আছে, আমাদের যে আইন আছে, সেই আইনগুলো তো হিন্দুদের সঙ্গে মিলবে না, তাহলে আমরা কি করে ওদেরটা মেনে নেবো, বা একটা ইউনিফর্ম ওয়ান সিঙ্গল ল ফর অল দি রিলিজন, এটা করতে তো অসুবিধা আছে, যার জন্য এটা এতদিন ধরে হয়ে উঠছিল না। কিন্তু রাজ্যতে, গোয়াতে এমন একটা রাজ্য যেখানে ইউসিসি কে তৈরি করা হয়েছিল, ইনফ্যাক্ট দ্য ফার্স্ট রাজ্য, আর আজকে ল পাস করা হয়ে গেল উত্তরাখণ্ড থেকে। বন্ধুরা, উত্তরাখণ্ডে ইউসিসি কে পাস করানো হয়েছে, এবং তার মধ্যে যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে ইউসিসি আইনের মধ্যে লিভিং রিলেশনশিপকেও কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। তাহলে চলুন একবার আমরা ওই অ্যাক্টটাকে পার্টিকুলারলি দেখে নিই যে অ্যাক্টের মধ্যে কি বলা হয়েছে। বন্ধুরা, আমরা আজকে এই পার্টিকুলার স্লাইডটাতে শুধু কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ডিসকাস আগেই করে নিই, যে এই যে নতুন ইউসিসি অ্যাক্টটা পাস করানো হয়েছে উত্তরাখণ্ডের গভর্নমেন্টের তরফ থেকে 2024-এর আইন, তার মধ্যে মূলত এই অ্যাক্টটাকে 4টে পার্টসে ডিভাইড করা হয়েছে। তা প্রথম পার্টটা ডিল করছে ম্যারেজ অ্যান্ড ডিভোর্স। এই ম্যারেজ অ্যান্ড ডিভোর্সটা কিন্তু ইরেসপেক্টিভ of any religion। কেন বলছি কথাটা, যেটা আমরা শুরুর দিকে বললাম যে যদি রিলিজনের বেসিসেই করতে হতো তাহলে তো আর ইউসিসির প্রয়োজন হতো না। অতএব ইরেসপেক্টিভ অফ এনি রিলিজন, ম্যারেজ এন্ড ডিভোর্সের জন্য একটা স্পেসিফিক পার্ট তৈরি করা হয়েছে, যেটা নাম দিচ্ছে ওরা পার্ট 1। সিমিলারলি ওরা একটা পার্ট 2 করেছে। এই পার্ট 2 এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে সাকসেশন। এই সাকসেশন মানে হচ্ছে যে প্রপার্টি কার দিকে যাবে বা কিভাবে যাবে। ধরুন একজন মারা গেলেন, তো তিনি মারা যাওয়ার সময় একটা উইল লিখে গেলেন, তো উইল অনুযায়ী কারা কারা প্রপার্টি পাবে, কতটা পাবে, কি পাবে না পাবে, বা আলটিমেটলি ওটাকে কি করে এক্সিকিউট করানো হবে, ইরেসপেক্টিভ অফ এনি ধর্ম, সেটা এখানে লেখা আছে। উইলের মারফত যদি কোনো প্রপার্টি কেউ সাকসেশনে পায়, সেটাকে বলা হচ্ছে টেস্টামেন্টারি সাকসেশন। টেস্টামেন্ট দিচ্ছে, এক্সাম্পল উইল। আর একটা যেটা সাকসেশন হচ্ছে সেটা হচ্ছে ডাইং ইন্টেস্টেট। ডাইং ইন্টেস্টেট মানে হচ্ছে কি? ডাইং ইন্টেস্টেট মানে হচ্ছে যে একটা মানুষ মারা গেলেন কিন্তু উইল করার সময়ই পেলেন না, অ্যাক্সিডেন্টে ধরুন মারা গেলেন, তাহলে সেই হিসেবে তার প্রপার্টিটা কিভাবে ওটাকে এক্সিকিউট করা হবে, কি করে ওটাকে সাকসেশন দেওয়া হবে। থার্ড পার্ট যেটা ওরা করেছে, পার্ট 3 তে ওরা লিখেছে যে এটাই সবথেকে বড় বিতর্কিত ব্যাপার। এই পার্ট 3 তে আছে লিভিং রিলেশনশিপ। লিভিং রিলেশনশিপটাকে ওরা প্রাধান্যতা দিয়েছে, মানে ওটাকে লিগালাইজ করে দিয়েছে। আর এই লিভিং রিলেশনশিপের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন একটা ব্যাপার আছে, চিলড্রেনকে নিয়ে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, টার্মিনেশনকে নিয়ে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, আর রাইটস অ্যান্ড পানিশমেন্টস কে নিয়ে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। আর যে ফোর্থ পার্টটা বন্ধুরা, পার্ট 4 যেটা আছে, সেটা মিসলেনিয়াস, সেটা ইম্পর্টেন্ট অতটা নয়। এইবার এই যে 4টে পার্ট আছে, তার মধ্যে ম্যারেজ অ্যান্ড ডিভোর্সটাকে ওরা কিভাবে ডিল করেছে বা সাকসেশনের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট ডেফিনেশনস গুলো আছে, সেগুলো একটা কিন্তু আলোচ্য বিষয়। এটা ছাড়া ইউসিসির মধ্যে একটা প্রিলিমিনারি চ্যাপ্টার মতন আছে। এই প্রিলিমিনারিতে ওরা কিন্তু ডেফিনেশন, ইম্পর্টেন্ট কিছু শব্দের ডেফিনেশন ওরা দিয়ে দিচ্ছে। তো এই ডেফিনেশনস গুলো আমাদের জন্য জানা খুব দরকার। তো লেটস গো টু দ্য অ্যাক্ট। বন্ধুরা, আপনারা দেখছেন এখানে লেখা আছে ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড 2024। এটা বিল বলা হচ্ছে, এটা এখন পাস হয়ে গেলে ইট উইল বিকাম অ্যাজ অ্যাক্ট। এই ইউনিফর্ম সিভিল কোডটা কি করবে? ইট উইল গভর্ন এন্ড রেগুলেট দ্য লজ রিলেটিং টু ম্যারেজ, ডিভোর্স, সাকসেশন। এইটা একটা নতুন জিনিস, লিভিং রিলেশনশিপ অ্যান্ড ম্যাটার্স রিলেটেড দেয়ারটু। এই জিনিসগুলোকে এক কথায় বলা হয় পার্সোনাল লজ। এগুলোকে এক কথায় বলা হয় পার্সোনাল লজ। এবং এটা কোথায় এই একটা অ্যাপ্লিকেবল হবে? এটা অ্যাপ্লিকেবল হবে উত্তরাখণ্ড স্টেটে। এখানে লেখা আছে যে উত্তরাখণ্ড স্টেটে ইউনিফর্ম সিভিল কোডটা এই নামে জানা হবে, এবং ইট শ্যাল কাম ইনটু ফোর্স অন দ্য ডেট, যে ওই দিন থেকেই অ্যাপ্লিকেবল হবে যেদিন থেকে রাজ্য সরকার, মানে উত্তরাখণ্ডের রাজ্য সরকার বলে দেবে, বাই নোটিফিকেশন ইন অফিসিয়াল গ্যাজেট। পরিষ্কার কথা। এরপরে লেখা আছে ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ স্টেট অফ উত্তরাখণ্ড, এন্টায়ার স্টেটে হবে, অ্যান্ড অ্যাপ্লাইজ অলসো টু দ্য রেসিডেন্টস অফ উত্তরাখণ্ড, যারা অরিজিনাল রেসিডেন্ট তাদের উপরে অ্যাপ্লিকেবল হবে, মানে উত্তরাখণ্ডী যারা তাদের উপরে অ্যাপ্লিকেবল হবে, ইভেন ইফ দে আর রিসাইডিং আউটসাইড দ্য টেরিটরিজ অফ উত্তরাখণ্ড। পরিষ্কার হলো, মানে উত্তরাখণ্ডের মধ্যেও হবে, এবং যারা যারা উত্তরাখণ্ডী তারা যদি উত্তরাখণ্ডের বাইরেও থাকে তাদের উপরে এই আইনটা অ্যাপ্লিকেবল হবে। শিডিউল ট্রাইব যারা আছে তাদের উপর অ্যাপ্লিকেবল হবে না। নাথিং শ্যাল অ্যাপ্লাই টু দ্য মেম্বার্স অফ এনি শিডিউল ট্রাইব, যেটা ক্লজ 25 অফ আর্টিকেল 366 অ্যান্ড 342 তে লেখা আছে। পরিষ্কার কথা। এবার যে ডেফিনেশনের জায়গাটা আমি বলছিলাম, এটা খুব দরকারি। চাইল্ডের ডেফিনেশনটা দরকার।
চাইল্ডের ডেফিনেশন ওরা বলছে এনি চাইল্ড হুইচ ইজ এ বায়োলজিক্যাল চাইল্ড, অ্যাডপ্টেড চাইল্ড, সারোগেট করা চাইল্ড, অথবা এনিথিং ART মানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি দিয়ে কোনো বাচ্চা যদি হয়ে থাকে তাহলে সেটা, এবং ইললেজিটিমেট চাইল্ড, সব কটা চাইল্ডকে কিন্তু রেকগনাইজ করছে। সেটা ব্রডার ডেফিনেশন কিন্তু দেওয়া হয়েছে এই আইনে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট, যারা কোনো সমস্যা হলে ব্যাপারগুলোকে অ্যাডজুডিকেট করবে, সেটা হচ্ছে অরিজিনাল সিভিল জুরিসডিকশন। অরিজিনাল সিভিল যেমন ধরুন ফ্যামিলি কোর্টস আন্ডার দি ফ্যামিলি কোর্টস অ্যাক্ট, অর এনি আদার কোর্ট which upon which the powers of the jurisdiction of the family court is conferred. ক্লিয়ার? এরপরে যে ইম্পর্টেন্ট ডেফিনেশনটা আছে আমাদের, সেটা হচ্ছে এইটা, প্যারেন্ট কাকে বলবেন? প্যারেন্ট কিন্তু শুধু বাবা নয়, বাবা অথবা মা। সুতরাং এখানে একটা জেন্ডার ইকুয়ালিটি আপনারা বোধ করতে পারবেন, জেন্ডার ইকুয়ালিটি বোধ করতে পারছেন। পার্সন মানে কাদের বোঝাচ্ছে? পার্সন মানে কিন্তু নয় ফিমেল অথবা মেল, নট ইনক্লুডেড দি ট্রান্সজেন্ডার্স ইন দিস ডেফিনেশন। আমরা যে এত কথা বলছি ট্রান্সজেন্ডারকে নিয়ে, এই আইনে কিন্তু ট্রান্সজেন্ডারকে মানা হচ্ছে না, তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বন্ধুরা। এছাড়া মেনটেনেন্স কি? মেনটেনেন্স জায়গাটা হচ্ছে ফুড, ক্লোদিং, রেসিডেন্স, এডুকেশন, মেডিকেল অ্যাটেন্ডমেন্ট অর ট্রিটমেন্ট, এগুলো সবই কিন্তু দিতে হবে অ্যাজ এ পার্ট অফ মেনটেনেন্স। পার্টিজ টু দ্য ম্যারেজ কারা? ম্যান অ্যান্ড ওম্যান, এই দুজন থাকলেই ম্যারেজটা সম্ভব। দ্যাট মিনস এই যে LGBTQR এই যে কমিউনিটিটা, এটাকে কিন্তু স্বীকৃতি দিচ্ছে না বন্ধুরা। এরপর আমরা চলে আসি নেক্সট ডেফিনেশনে, সেটা হচ্ছে লিভিং রিলেশনশিপের ক্ষেত্রে পার্ট 3 তে কোন কোন ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট দেখেন। চাইল্ডের ডেফিনেশনটা অ্যাজ ইউজুয়াল আছে, জাস্ট সেম ছিল তাই আছে। লিভিং রিলেশনশিপকে ডিফাইন করছে রিলেশনশিপ বিটুইন আ ম্যান অ্যান্ড আ ওম্যান। আবার এখানে কিন্তু LGBT কমিউনিটিকে নিচ্ছে না, যারা একের অপরকে পার্টনার্স বলবে, হু কোহ্যাবিট একসঙ্গে থাকে ইন এ শেয়ার্ড হাউসহোল্ড। শেয়ার্ড হাউসহোল্ড মানে কি? এইটাতে লেখা আছে থ্রু আ রিলেশনশিপ ইন দ্য নেচার অফ আ ম্যারেজ। ম্যারেজ রিলেশনশিপে যখন থাকে সেভাবেই আছে, এটা কিন্তু নট প্রহিবিটেড। মানে যে যে কারণে যে যে গ্রাউন্ডে বিয়ে করা যায় না, সেই সেই কারণগুলোকে বাদ দিয়ে, ধরুন এক গোত্র বিয়ে করা যায় না, এই যে জায়গাগুলো আছে এগুলোকে বাদ দিলে বাকি যে যেভাবে বিয়ে করে থাকা যায় ওই সব জিনিসগুলো এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে। শেয়ার্ড হাউসহোল্ড মানে কি? শেয়ার্ড হাউসহোল্ড মানে যেখানে একটা ছেলে এবং মেয়ে একসঙ্গে থাকে, যারা মাইনর নয়, একই রুফের আন্ডারে, সেটা রেন্টেড হতে পারে, নিজস্ব ওন করা হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবার রইল এই দুটো ব্যাপার ইম্পর্টেন্ট। এক, যে স্টেটমেন্ট অফ লিভিং রিলেশনশিপ মিনস জয়েন্টলি ওই ছেলেটি এবং মেয়েটিকে জয়েন্টলি সাইন করতে হবে একটা স্টেটমেন্ট, যেটা রেজিস্ট্রারের কাছে গিয়ে সাইন করাতে হবে, এটা অনেকে জমা করতে হবে, এবং তার বিনিময়ে ওরা একটা সার্টিফিকেট পাবে, অনেকটা ম্যারেজ সার্টিফিকেটের মতন। তো এটাকে বলা হবে লিভিং সার্টিফিকেট। এখানে কি হবে? দ্যাট আ ম্যান এন্ড আ উম্যান আর ইন আ লিভিং রিলেশনশিপ অর ইন্টেন্ড টু, মানে থাকার আগেও করতে পারে, সাবমিট করতে হবে রেজিস্ট্রারের কাছে। তারপরে এই একটা ওই রেজিস্ট্রার যে সে এই স্টেটমেন্টটা যখন পাবে বা অ্যাপ্লিকেশনটা যখন পাবে, তখন ও একটা এনকোয়ারি করবে। এই এনকোয়ারিতে যদি মনে হয় যে না এটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তখন ওরা একটা সার্টিফিকেট দেবে, তারপর ওরা একসঙ্গে থাকতে পারে। এইবার ধরুন হঠাৎ করে কেউ না বলে করে চলে গেল, ছেড়ে দিয়ে একজনকে চলে গেল, তখন মেনটেনেন্সের জায়গাটাও কিন্তু আছে। এবং যদি কেউ নিজেরাই ভাবে যে না আমরা একসঙ্গে থাকতে চাইছি না, মানে ডিভোর্স জাতীয় কিছু করতে চাইছি লিভিং রিলেশনশিপের মধ্যে, সেটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ টার্মিনেশন। সো স্টেটমেন্ট অফ লিভিং রিলেশনশিপ হচ্ছে অনেকটা ম্যারেজ সার্টিফিকেটের মতো, আর স্টেটমেন্ট অফ টার্মিনেশনটা হচ্ছে অনেকটা ডিভোর্সের মতো। এক্ষেত্রে যে কোনো একটা পার্টি অথবা দুজনকেই সাইন করতে হবে যে তারা আর একসঙ্গে থাকতে চাইছে না, এবং সেটাকে আবার সাবমিট করতে হবে ইন এ প্রেসক্রাইবড ম্যানার। ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা? তখন এখানে লেখা আছে যে মেইনটেনেন্সের জায়গাটা, যে ইফ আ ওম্যান গেটস ডিজার্টেড, হঠাৎ করে যদি তার লিভিং পার্টনার ছেড়ে দিয়ে চলে যায় বাই হার লিভিং পার্টনার, she shall be entitled to claim maintenance from her living partner for which she may approach to a competent court having jurisdiction over the people. সুতরাং এই যে বিবাহ বিচ্ছেদ হলে যে মেইনটেনেন্সের জায়গাটা থাকে, সেটাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অতএব সব জিনিসগুলো যেগুলো বিয়েতে হয় সেগুলো সবই মোটামুটি ভাবে এই লিভিং রিলেশনশিপে দেওয়া হচ্ছে। অতএব প্রশ্নটা হচ্ছে যে সরকার লিভিং রিলেশনশিপকে রেকগনাইজ তো করলো, কিন্তু করে এটাকে প্রমোট করলো কি? আমার মনে হয় না। তার কারণ এই লিভিং রিলেশনশিপের উদ্দেশ্যই ছিল একটু ফ্লেক্সিবিলিটি থাকবে, কিন্তু একেও যেভাবে বেঁধে ফেলা হচ্ছে ম্যারেজের মতন, তার জন্য এটার যে জেনেসিসটা, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আর থাকছে না। সুতরাং যদি আমরা ভাবি যে না লিভিং রিলেশনশিপটা বাজে আসছে ফর সোসাইটি, তাহলে কিন্তু এই স্টেটের একটা খুবই একটা ইন্টেলিজেন্ট ওয়ে, যে আমি নাও বললাম না, কিন্তু হ্যাঁটা এমন ভাবে বললাম যে এবার লোকেরা বলবে যদি এত কিছুই মেনটেন করতে, তাহলে আমি এটা বিয়েই করিনি। And that is precisely what the state wants. বন্ধুরা আপনারা দেখলেন যে অ্যাকচুয়ালি ওটা কিন্তু লিভিং রিলেশনশিপকে প্রমোট করা নয়, কিন্তু যদি কেউ লিভিং রিলেশনশিপের মধ্যে যেতে চায় তা তাকে কিন্তু কয়েকটা বাধা বা কয়েকটা প্রসিজার মেনে চলতে হবে। তো এবারে অনেকে বলতে পারে যে না লিভিং রিলেশনশিপটাকে এখনো মেনে নিতে পারছে না, বা কেউ কেউ বলবে না মেনে তো নেওয়া যায় না, বা এখনো ঠিক নয় এই জিনিসটা, আমাদের সমাজ অতটা তৈরি নয়, নানান রকমের প্রশ্ন থাকতে পারে।
কিন্তু এই আইনটা যে পাশ হয়েছে, এখন যদি কেউ রেজিস্ট্রেশন করে একসঙ্গে থাকতে চায় বিয়ে না করে, তাহলে এটা কিন্তু বিয়ের একটা প্যারালাল একটা সিস্টেম তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মতামত এই লিভিং রিলেশনশিপকে নিয়ে আর এই আইনকে নিয়ে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। এই প্রথমবার আমি এই ভিডিওটার মধ্যে একটু ডিফারেন্ট করার চেষ্টা করলাম। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভাবে কমেন্ট করবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করতে মনে রাখবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার, জয় হিন্দ।